হবে যে কোনো পরিস্থিতিতে শারীরিকভাবে কিন্তু সুস্থ আমাদের থাকতেই হবে, কেননা আমাদের সব থেকে বড় সম্পদ যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু শরীর, আর সেটাকে কিন্তু রক্ষা করার জন্য আমাদের যদি সঠিক অ্যাডভাইস কেউ দিতে পারে সেটা কিন্তু একজন বিশিষ্ট ডক্টরের কাছে গেলে আমরা সেটা নিতে পারি। তো এখন যা পরিস্থিতি চলেছে, এখন না বেশ কিছু মাস ধরে যে পরিস্থিতি চলছে তার থেকে আমরা আলোচনা যেখানেই শুরু করি না কেন শেষে গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে সেই কোভিড-19। সেটা আমার ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর আসছে, তাতেও কোভিড-19, আমার পেটের প্রবলেম হচ্ছে, তাতেও কোভিড-19। আলটিমেট কিন্তু প্রশ্নের শেষের দিকে যখনই আমরা যাচ্ছি, আলটিমেট জিস রেজাল্টটা কিন্তু কোভিড-19 নিয়ে প্রশ্নের উত্তর ডাক্তারবাবু বেশ কয়েক মাস ধরে দিয়ে আসছে। কিন্তু এক্ষেত্রে একটা কথা আজকে না বললেই নয়, বেশ কয়েক মাস আগে যখন জাস্ট কোভিড-19 উৎপত্তি, মানে আমরা জানতাম না যে ভাইরাসটা কি, করোনা ভাইরাস কতটা এফেক্ট করবে, আমরা যতটা ভীত হয়েছিলাম, যতটা ভয় পাচ্ছিলাম, এখন কিন্তু আমাদের আড়ষ্টতা অনেকটা কমেছে। আমরা এখন কাজকর্ম করছি, আমরা এখন বেরোচ্ছি, সবকিছুই করছি সচেতনভাবে। তাকে সাথে রেখে, বন্ধু করে নয়, ডেফিনেটলি তাকে সাথে রেখে যুদ্ধ করার সাথে সাথে আমরা কিন্তু সব কাজগুলো ঠিকমতো করার চেষ্টা করছি, অবশ্যই ডক্টর অ্যাডভাইস নিয়ে যে আমি কিভাবে চলবো। তো গত বেশ কয়েক সপ্তাহ ধরে তো কোভিড-19 নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের আলোচনা হচ্ছিল পেটের প্রবলেমের সঙ্গে কোভিড-19 এর কানেকশন কি, এই ধরনের প্রশ্ন করতে করতে বেশ কিছু আপনাদের প্রশ্ন, আপনারা বহু মানুষ রয়েছেন যারা কিন্তু আমাদের দপ্তরে ফোন করে একটা খুব ইন্টারেস্টিং কথা জিজ্ঞেস করেছেন। কথাটা যখন আমি বলবো, প্রশ্নটা অনেকেরই মনে হবে একটু শিশু সুলভ প্রশ্নটা, কিন্তু খুব ইন্টারেস্টিং, যে আচ্ছা মাস্ক যে পরবো, ভাইরাসটা যেটা আমি বললাম একটু আগে, যে এই কয়েকটা এপিসোড, বেশ কয়েক মাসের এপিসোডে আমরা কিন্তু করোনা ভাইরাস নিয়ে অনেক কিছু জেনে গেছি। ইন জেনারেল যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাইরাসটা কি কাজ করে, কিভাবে থাকবো আমরা, কিভাবে প্রতিরোধ করব, আমরা কিন্তু অনেক কিছু জানি এই অনুষ্ঠানের সুবাদে, এটা কিন্তু বলা বাহুল্য। সেই জায়গা ধরে আমরা জেনে গেছি যে এই ভাইরাসটা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র শুধু না, অতি ক্ষুদ্র। তাই সেই ভাইরাসটা যে এতটাই ক্ষুদ্র, আমরা যে মাস্ক ইউজ করছি, আমরা যে মাস্ক পরছি, আমরা বেরোতে গেলে, বাড়ি থেকে বেরোতে গেলে আমরা জেনারেলি কিন্তু কেউ মাস্ক ছাড়া বের হচ্ছি না, এক একজন এক এক রকম মাস্ক ইউজ করছে। কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু মানুষ আমাদের দপ্তরে এই প্রশ্নটা রেখেছেন ডাক্তারবাবুর কাছে, যে আমরা যে মাস্কটা পরে বের হচ্ছি বা মাস্কটা যে ইউজ করছি ভাইরাস থেকে দূরে থাকার জন্য, ভাইরাসটা তো অতি ক্ষুদ্র, তাহলে মাস্ক কি করে ভাইরাসটাকে আটকাবে? আদতে কি মাস্ক পরে আমাদের ভাইরাস থেকে অ্যাটাক হওয়া থেকে কি আমরা বাঁচতে পারি? এই প্রশ্ন শুধু আমার দপ্তরে নয়, একটু আগে লাইভ শুরু হওয়ার আগে ডাক্তারবাবুর সাথে কথা হচ্ছিল, তার কাছেও, তার হেল্পলাইন নাম্বারেও কিন্তু আপনারা খুব সুন্দর করে এই প্রশ্নটা করেছেন। কারণ কি জানেন তো, এই অনুষ্ঠান বা ডাক্তারবাবুর কাছে আমরা ফ্রিলি অনেক কিছু জানতে পেরে খুব সচেতন থাকি। তাই আজকে এই মুহূর্তে ফোনের লাইভ অনুষ্ঠানে বসে আমি একটা কথা হরপ করে বলতে পারি, আর যাই হোক, আমরা যারা অনুষ্ঠানের সাথে থাকি, ডাক্তারবাবুর অ্যাডভাইস শুনি, তার আলোচনা শুনতে পাই, তারা আর যাই হই না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা ভাইরাসকে আমরা কেউ ভয় পাই না, আমরা জানতে চাই যে আরো সঠিকভাবে, আরো অ্যাডভাইস আমরা চাই তার থেকে। তাই আজও একবার কিন্তু সেই সুযোগটা তিনি করে দিয়েছেন আপনাদের সকলকে, ফোনের লাইভ অনুষ্ঠান, যাদের কোভিড-19 ছাড়াও যদি কারোর কোনো প্রশ্ন থাকে শারীরিক বিষয়, অবশ্যই করতে পারেন। বিশেষ এই অনুষ্ঠানে এত ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে, এত বিজি শিডিউলের মধ্যে দিয়েও কিন্তু আজও একবার তাকে আমরা আমাদের স্টুডিও ইতিমধ্যে পেয়ে গেছি। আজও উপস্থিত রয়েছে বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার স্যারকে অনেক স্বাগত স্যার। নমস্কার ম্যাডাম। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। এই আবহাওয়া যতটা ভালো থাকা যায়, আমরা কিন্তু ক্রমে আজ থেকে 4 মাস আগে যেরকম ছিলাম তার তুলনায় অনেক আগের থেকে অনেক ভালো আছি বলা যায়। কেন ভালো আছি বলছি, সমস্যা অনেক আছে, অনেক দিক দিয়ে সমস্যা আছে, কিন্তু কোভিডকে আমরা প্রায় চিনে গেছি এবং কিভাবে কোভিড ভাইরাসের এগেনস্টে নিজেদের যে, এটাকে যদি যুদ্ধ বলা যায়, আমাদের জয়যাত্রা আমরা নিশ্চিত করতে চলেছি, সেটা আমরা বুঝে গেছি, জেনে গেছি এবং সেই দিকে এগোচ্ছি। আমার এই হেল্পলাইনে প্রচুর প্রশ্ন আসে, এখন দেখছি শতকরা 95% এই কোভিড নিয়েই প্রশ্ন করেছেন। তার মধ্যে একটি প্রশ্ন কয়েকটা আমি লিখে এনেছি, একটা ইন্টারেস্টিং প্রশ্ন একজন করেছেন
অনেকে করেছেন, তার মধ্যে আমি একজনের ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। দিস ইজ রিপ্রেজেন্টেটিভ কোশ্চেন, যে কোভিড ভাইরাস এত ক্ষুদ্র, তো মাস্কের ব্যবহারে অত ক্ষুদ্র ভাইরাসকে কি মাস্ক আটকাতে পারে? মাস্কের ভেতর দিয়ে কি যাতায়াত করতে পারে না? কারণ মাস্কের ভেতর দিয়ে তো আমরা শ্বাস নিচ্ছি, তো সেখান দিয়ে তো হাওয়া যাতায়াত করছে, তাহলে ভাইরাস কেন ঢুকতে পারবে না? মাস্ক বলে এত প্রচার করা হচ্ছে, তাহলে মাস্ক পরে সত্যি সুবিধা আছে কিনা এই প্রশ্নের মধ্যে আরেকটা দোতনা আছে, যে তাহলে বোধহয় মাস্ক পরাটা অপরিহার্য নয়। এই প্রশ্নের মূল যে মানেটা হলো এইরকম। প্রথম কথা হচ্ছে যে মাস্ক পরা অপরিহার্য, এবং আমি বুঝিয়ে বলে দিচ্ছি কেন। ভাইরাস ছোট হলেও মাস্ক তাকে আটকাতে পারে। কিভাবে পারে আমি বলে দিচ্ছি, একটা ফোন নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি অজিত সরকার বলছিলাম। কোত্থেকে? আমি কতুলপুর থেকে বলছিলাম। কোত্থেকে? ও, কতুলপুর থেকে। হ্যাঁ, কতুলপুর হ্যাঁ হুগলি হ্যাঁ, ডিস্ট্রিক্ট। আচ্ছা, কতুলপুর বোধহয় আর একটা বীরভূমেও আছে। আপনি হুগলি কতুলপুর, হ্যাঁ বলুন বলুন। তো আমার মায়ের তো এখন বয়স হচ্ছে 50 বছর। হ্যালো। হ্যাঁ, আমি শুনছি, মন দিয়ে শুনছি, বলুন। হ্যাঁ, তো আমার মায়ের মানে ইদানিং এই লাস্ট এই 5-6 মাস হলো তো একটু গ্যাসে মানে একটু গ্যাসের প্রবলেম, যাই খাচ্ছে পেট ভার, একটু গ্যাস টাইপের হচ্ছে। তো সেই জন্য বেরিয়ে আসার কিছু উপায়? হ্যাঁ, বুঝতে পারছি, বয়স্ক মানুষের এবং কম বয়সও গ্যাসের অসুবিধা সবার আছে। তো আপনি যেখান থেকে বলছেন, সাধারণত লোকের বাড়িতে, মানুষের বাড়িতে গ্যাসের ওষুধ কিছু না কিছু রাখা থাকে। হ্যাঁ, আছে। তো মা কি ব্যবহার করছেন? মা আগে খেত র্যান্ট্যাক, এখন খাচ্ছে ওমেস 20। এটা কি ডাক্তারবাবুর অ্যাডভাইসে, না ওটা নিজেরাই বদলেছেন, র্যান্ট্যাকের বদলে ওমেস 20 করেছেন? অ্যাকচুয়ালি ডাক্তারবাবু প্রথমে লিখেছেন ওমেস লিখেছিলেন, ওমেস 20, কিন্তু আমরা প্রথমে র্যান্ট্যাক খাচ্ছিলাম। প্রথমে অল্প অল্প হচ্ছিল, কিন্তু এখন দেখছি প্রায়ই হচ্ছে গ্যাসটা। মানে ধরুন যে সপ্তাহে 5 দিন 6 দিন গ্যাসের প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, গ্যাসের খাবার খাচ্ছি, কম খেলে হচ্ছে, বেশি খেলে হচ্ছে। হ্যাঁ, গ্যাসের যে প্রবলেম, তার ফলে কি গলায় টক জল উঠছে গলায়, বা গলাতে টক জল ওঠেনি, মুখটা একটু টকটক হয়ে আছে। মুখ টকটক করে, বুঝেছি। আর এরকম মনে হচ্ছে যে গলার কাছে কিছু আটকে আছে, একটু দমবন্ধ ভাব, বা মাথার যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, বা পেট খুব ফুলে যাচ্ছে, এরকম কোনো অসুবিধা আছে? না না না, ওগুলো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি এই যে ওমেস 20 ওষুধটার কথা বললেন, এটা কতদিন খাওয়াচ্ছেন? এটা হবে 2 মাস। 2 মাসে কি মনে হচ্ছে যে একটু ভালোর দিকে যাচ্ছে, না একই রকম অসুবিধে? না, ওষুধ খেলে ভালো। যেদিন ওষুধ খাচ্ছে সেদিন গ্যাস হচ্ছে না। যেদিন না খাচ্ছে, ধরুন এমন হলো আমি 15 দিনের কোর্স করছি, তারপর ধরুন 4-5 দিন ওষুধ খেলাম, ওই 4-5 দিনের মধ্যে আপনার মাঝে মাঝে মুখটা টকটক ভাব, প্রায় গ্যাস হয়ে যাচ্ছে। বুঝিয়ে বলে দিই, যেহেতু 60, আপনার কথা অনুযায়ী বুঝলাম যে 2 মাস মানে 60 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই তো? 60 দিন খাওয়া হয়ে গেছে। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করুন। আমার দিক দিয়ে বক্তব্য থাকবে, অন্তত আরও 1 মাস এই ওষুধটা একটানা খাওয়ানো, এবং তার সাথে খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ানো। আপনার বাড়িতে খাবার জল যেটা উনি পান করেন, সেই খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ানো। এর কারণটা হলো যে এই যে আমরা অম্বল গ্যাসের রোগের কথা বলি, আপনার মার কথাও আপনি বললেন, এখন আমরা জানতে পেরে গেছি যে এর একটা বেশিরভাগ অংশ খাবার জল বা খাবারের মাধ্যমে একটা বীজাণুঘটিত সংক্রমণের জন্য, ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা জীবাণু, যেটা কিনা জলের মধ্যে থাকে বা খাবারের মধ্যেও থাকতে পারে। তো সেইটা থেকে, যেমন ম্যালেরিয়ার মশা কামড়ালে ম্যালেরিয়ার জ্বর হয়, তেমনি ওই রকম জীবাণুঘটিত সংক্রমণ থেকে গ্যাসের রোগ হয়। তো ওই রাস্তাটা বন্ধ করার জন্য খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ার কথা বলছি। আর এই ওষুধটা আপনি বজায় রাখুন 1 মাস। 1 মাসে যদি সেরকম রেজাল্ট না পান, মানে 1 মাস খাইয়ে বন্ধ করে রাখা, যদি রেজাল্ট না পান, তাহলে আপনি কাছাকাছি ডাক্তারবাবুর সাথে বা আমার হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে ভালো হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আমি লাইন বিচ্ছিন্ন করছি। ধন্যবাদ। আচ্ছা।
আচ্ছা, কতুলপুর তাহলে হুগলিতেও আছে, আমার ধারণা ছিল কতুলপুর শুধু বীরভূমে আছে। যাই হোক, আমি উনি ফোন করার আগে আপনাদের অনেকের করা এই প্রশ্নটার জবাব দিয়ে নেওয়া। প্রথম কথা হচ্ছে এই যে চিন্তাধারা যে মাস্কের দিয়ে যেহেতু আমরা শ্বাস নিতে পারছি, সেহেতু তার মধ্যে যে ক্ষুদ্র ছিদ্র আছে, ভাইরাস তার থেকেও ক্ষুদ্র, অর্থাৎ ভাইরাস ওখান দিয়ে ঢুকে যেতে পারে। অর্থাৎ মাস্ক ব্যবহারটা তাহলে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে ওই যে যুক্তিতে মাস্ক পরছি সেই যুক্তিটা ধোপে টিকছে না, এরকম অনেকে বলতে চাইছেন। ব্যাপারটা তা নয়, এটা মাথায় রাখলে বুঝতে পারবেন, এবং মাস্ক কেন দরকার সেটাও বুঝতে পারবেন। সেটা হচ্ছে ভাইরাস কিন্তু, এটা আমি একটা অ্যানালজি দিচ্ছি, নিজে থেকে হঠাৎ করে লাফিয়ে এসে বা উড়ে উড়ে আপনার কাছে আসছে না। এমনকি ভাইরাস হাওয়াতেও মিশে নেই, যে জোরে হাওয়া আসলে ভাইরাস সেই হাওয়ার মধ্যে করে আপনি যে শ্বাস নিচ্ছেন সেই জায়গাটা আসবে এবং মাস্কে হয় আটকাবে বা আটকাবে না, তা নয়। ভাইরাস সবসময়ই হাঁচি, কাশি, সর্দি, মানে ড্রপলেট বলি আমরা, মানে ক্ষুদ্র জলীয় কণা, তার মধ্যে দিয়ে বাহিত হয়। এবং সেই ক্ষুদ্র জলকণাটা আসছে কোত্থেকে? যে ইনফেক্টেড পারসন, মানে যার এই অসুখটা হয়েছে, তিনি যখন হাঁচি দিচ্ছেন বা কাশছেন বা কথা বলার সময় যদি কোনো মিউকাস পার্টিকেল মুখ থেকে বেরিয়ে যায়, সেই সব কারণে সেইটা অন্য মানুষের কাছে গেলে সেটা থেকেও হতে পারে, বা ওনার হাঁচি, কাশি বা সর্দি কোনো ফ্ল্যাট সারফেসে বা কোনো সারফেসের ওপরে যদি পড়ে থাকে, সেইটা যখন কেউ হাত দিচ্ছেন, তখন সেই হাতটা থেকে সেটা যদি নাকে, মুখে, চোখে দেন, তাহলে সেইটা থেকে হতে পারে। তো মাস্কের প্রসঙ্গে এই হাতটাকে আমি আনছি না, কারণ হাত যদি নাক মুখ ধরতে হয় তাহলে মাস্ক সরাতে হয়। মূল যেটা প্রশ্নটা ছিল যে মাস্ক ভাইরাসকে আটকাতে পারে কি না। কোভিড ভাইরাসের ক্ষেত্রে, কোভিড ভাইরাস যেভাবে সংক্রমিত হয় একজনের থেকে একজনে থ্রু ড্রপলেট ইনফেকশন, এই ড্রপলেটকে অবশ্যই মাস্ক আটকাতে পারে। এই ব্যাপারটা একটু পরিষ্কার করে জানতে হবে। আচ্ছা, এখানে কয়েকজন এরকম প্রশ্ন করেছেন যে অ্যাপ্রোপ্রিয়েট মাস্ক কোনটা। নানা রকম মাস্ক পাওয়া যায়, বাড়ির তৈরি মাস্ক পাওয়া যায়, সার্জিক্যাল 3 লেয়ার মাস্ক পাওয়া যায়, অনেকে একটার পর আর একটা মাস্ক পরছেন, N95 মাস্ক পাওয়া যায়। কোন মাস্কটা উপযুক্ত, এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেছেন। উত্তরটা হলো সাধারণ মানুষের জন্য, মানে যারা কোভিডের রুগী সরাসরি দেখছেন, এরকম ডাক্তার যারা নন, এরকম ডাক্তারদের জন্য অন্য আলাদা নিয়ম। আমি সেটা এখনই বলে বেশি সময় নষ্ট করব না, অনেকগুলো কিছু নিয়ম মানার আছে তাদের জন্য। আমি বলছি সাধারণ মানুষ যারা বাজারে যাচ্ছেন, যারা কাজে বেরোচ্ছেন, যারা পাবলিক ট্রান্সপোর্ট, মানে এখন বাস এবং কিছু দিনের মধ্যে মেট্রো রেল খুলতে চলেছে, এবং যে লোকাল ট্রেন সেগুলো একটু পরে চালু হবে। কাজে এই সময় এই ব্যাপারগুলো একটু জেনে নেওয়া দরকার পরিষ্কার করে। অর্থাৎ প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো অবস্থাতেই ওই আগের যুক্তি, যেটা কিনা ধোপে টিকছে না, ওই যুক্তিতে যে মাস্ক পরবো না কারণ মাস্ক আটকাতে পারে না, এরম যেন মনে না হয়। মাস্ক আটকাতে পারে। N95 মাস্কই পরুন আপনি, 3 লেয়ার মাস্ক সার্জিক্যাল পরুন, বা বাড়ির তৈরি যে মাস্ক যার মধ্যে 2 বা 3টে কাপড়ের আস্তরণ থাকবে, যথেষ্ট। কিছু না হলে গামছাটাকে 3 ভাগে মানে 3টে লেয়ার করে নিয়ে মুখে বাঁধা। আমরা পুরোনো দিনে, এখন বোধহয় এরকম দেখা যায় কিনা জানি না, পুরোনো দিনে যত ডাকাতের ফিল্ম, সিনেমা, হিন্দি সিনেমা দেখেছি আমরা, তাতে এরকম মুখে ওরকমভাবে গামছা বাঁধা ফিল্ম আমি দেখেছি। তো সেই রকমভাবে 3টে লেয়ারে শুধু এটা গামছাকেও বেঁধে নেওয়া যায়, এবং এটা ইকুয়ালি এফেক্টিভ হবে। আমি এটা বলছি এই কারণের জন্য, সবাই তো আমরা শহরে নেই, গ্রামে গঞ্জে অনেকে আছেন, অনেকের কাছে
মাস্কটা অ্যাফোর্ড করাও, মানে মাস্কের দামটাও অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে। তো বাড়িতে যা আছে সেটা যদি ব্যবহার করতে হয় তাহলে একটা গামছাও ব্যবহার করতে পারা যায়। খালি একটাই ব্যাপার হচ্ছে গামছাটাকে মুড়ে নিতে হবে, 3টে লেয়ারে মুড়ে নিতে হবে, তাহলে যথেষ্ট। আচ্ছা, এইবার দ্বিতীয় প্রশ্ন আসে যে কখন মাস্ক ব্যবহার করতে না পারা যায়, মানে এমন কোনো ব্যাপার আছে কি যেখানে আপনি মাস্ক বাইরে বেরিয়েছেন অথচ মাস্ক ছাড়া যেতে পারেন? এটাও আমাকে পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করছি সেহেতু কয়েকটা জায়গা আছে যেখানে আপনি মাস্ক না পরেও রাস্তায় বেরোতে পারেন, সেগুলো একটু বলে দিই। প্রথম হচ্ছে, যদি আপনি গাড়ি ড্রাইভ করেন, আপনি একা ড্রাইভ করছেন, গাড়ির কাঁচ তোলা আছে, ভেতরে এসি চলছে, যদি এরকম অবস্থা হয় তাহলে আপনি মাস্ক ছাড়া গাড়ি চালাতে পারেন, আপনার অসুবিধা নেই। গাড়ি থেকে নামার পর মাস্কটি আবার পরতে হবে। কিন্তু আপনি যদি এরকম একটা গাড়িতে ওঠেন যেটা ভাড়ার গাড়ি, যেখানে 2-3 জন উঠেছে, তাহলে প্রত্যেকের মাস্ক পরা দরকার, প্রয়োজন, মাস্ক পরতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি রাস্তায় হাঁটছেন, ধরুন মর্নিং ওয়াকে বা ইভিনিং ওয়াকে বেরিয়েছেন, এমন একটা সময় যখন রাস্তাঘাট ফাঁকা, আপনার 5-7 মিটারের মধ্যে কোনো লোকজন নেই, সেখানে আপনি মাস্ক খুলতে পারেন এবং সেখানে মাস্ক খুলে আপনি বেশ কিছুটা হাঁটতে দৌড়তে পারেন। আপনাকে কিন্তু সব কনস্ট্যান্ট নজর রাখতে হবে, অ্যাটলিস্ট 2 মিটারের মধ্যে, 2 মিটার ডিস্টেন্সের মধ্যে অন্য কোনো লোকজন নেই, থাকলে কিন্তু মাস্কটাকে সঙ্গে সঙ্গে পরতে হবে। আর 3 নম্বর হলো, আপনি যখন আপনার বাড়িতে ফিরছেন, ধরুন মাস্ক পরে ফিরছেন, মাস্কটা খুলবেন কখন? অনেকে আর কি মাস্ক পরে ঘরের মধ্যে ঢুকবেন কি ঢুকবেন না এই ব্যাপারে আমাকে প্রশ্ন করেছেন, উত্তরটা দিয়ে দিই। যে মাস্ক পরে আপনি বাইরে আসছেন, ঘরের মানে মূল বাড়িতে প্রবেশের আগে, দরজায় প্রবেশের আগে আপনি মাস্ক খুলে নিতে পারেন এবং সেটা শ্রেয়। খুলে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমি বলিনি কোনো দিন, একটু বলে দিই, এই প্রশ্নটাও কেউ করেননি আর কি, কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত। সেটা হচ্ছে, মাস্কটাকে নিয়ে কি করব? আমি মাস্কটা নিয়ে পরে ঘুরে বেরিয়ে তারপর বাড়িতে ঢুকবার সময় তো মাস্ক খুলে রেখে দিলাম, তাহলে সেই মাস্কটা কি ধুয়ে আবার পরবো? অনেকে আবার বলছেন যে ইস্ত্রি করে পরবো, কিভাবে পরবো? এর উত্তরটা হলো, আমাদের যে সার্জিক্যাল মাস্কগুলো না, সেগুলো ডিসপোজেবল, মানে একবার ব্যবহার করে ফেলে দেওয়ার জন্য তৈরি। কিন্তু এখন তো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে লোকের মাস্কের দরকার পড়ছে, তাই জন্য আমরা একটু ইনোভেট করছি, মানে যেটা আরেকটু যাতে ব্যবহার করা যায় সেই রাস্তা আমি বলে দিচ্ছি। যদি মাস্ক, ধরুন আপনি সকালে পরে বেরিয়েছেন, এগুলো আমি বলছি ঘরে তৈরি মাস্ক, সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক, সব মাস্কের ক্ষেত্রেই আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, মানে আপনার যদি পয়সা কড়ির অভাব না থাকে, তো আপনি ওই মাস্ক একবার ব্যবহার করে ফেলে দিন, ওইটা নিয়ে ব্যাপার নয়, সেটা ভালো। কিন্তু সবার তো সেই অবস্থা নয়, অনেকের প্রত্যেক দিনের মাস্ক কেনা সেটা একটা অসুবিধাজনক ব্যাপার। তো আমি, যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে মাস্কটাকে রিইউজ করা যায় কিনা, মানে কেচে ইস্ত্রি করে, এইসব কিছু না করে একটা সোজা রাস্তা আমি বলে দিই। আপনি যদি 4টি মাস্ক, আমি ধরলাম 4টি সার্জিক্যাল মাস্ক কিনলেন, কিনে এবার প্রথম দিন একটা মাস্ক পরলেন, তারপর সেই মাস্কটিকে একটা প্যাকেটের মধ্যে রেখে দিলেন আলাদা করে, প্রথম দিনের মাস্কটা। দ্বিতীয় দিনে একটা নতুন মাস্ক পরলেন, দ্বিতীয় দিনে সেই মাস্কটা আবার যখন ঘরে ঢুকলেন প্যাকেটের মধ্যে রাখলেন, তৃতীয় দিনে আর একটা মাস্ক পরলেন, ঘরে ঢুকলেন প্যাকেটের মধ্যে রাখলেন, চতুর্থ দিনে একটা মাস্ক পরলেন, সেটা ঘরে ঢুকলেন, চতুর্থ দিনে প্যাকেটের মধ্যে রাখলেন, 4 দিনে 4টে নতুন মাস্ক। এবার পঞ্চম দিনে ওই প্রথম দিনের মাস্কটা আবার প্যাকেট থেকে খুলে আপনি পরতে পারেন, এইটা, এবং কিচ্ছু না করে। যদি আপনি রোদ্দুরে রাখতে চান, প্যাকেট শুধু রোদ্দুরে রাখতে পারেন, কিছু না করেও আপনি পড়তে পারেন। এইভাবে মাস্কটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, খালি প্যাকেটগুলো আলাদা রাখতে হবে এবং ডেট, যাতে আপনি গুলিয়ে না যে কবে কোনটা পড়েছিলাম। সেটা যদি করেন, তাহলে কোনো কিছু না করে
ওই 4টি মাস্ক দিয়ে অন্তত একটা মাস্ক আপনি 5টা দিন করে পরে 4টে মাস্কে আপনি 20 দিন কি 25 দিন পর্যন্ত চালাতে পারেন, যদি না তার মধ্যে কফ কাশি থুতু দিয়ে বা অন্য কোনো রকম দিয়ে সেটা খারাপ না হয়ে গিয়ে থাকে। এইটা প্রথম বলার কথা। দ্বিতীয় হচ্ছে, অনেকের আর একটা জিজ্ঞাসা ছিল যে মাস্ক যখন আমি পরলাম, পরে বাড়িতে ঢুকলাম, মাস্কটা খুলে নিলাম, তো বাড়ির ভেতরেও তো মাস্ক পরার কথা অনেক সময় বলা হচ্ছে। তো বাড়ির ভেতরে মাস্ক পরার নিয়ম কি আছে, এটা অনেকে জিজ্ঞাসা করেছেন, সেই উত্তরটা একটু দিয়ে দিই। বাড়ির ভেতরে মাস্ক পরার প্রয়োজন দুটি ক্ষেত্রে। যেখানে এমন কেউ আছে যার জ্বর, সর্দি, কাশি বা যেটাকে আমরা কমন ফ্লু সিমটমস বলি, হ্যাঁ, মানে ঠান্ডা লাগা সিমটম আছে, এক্ষেত্রে অনেকে ইনসিস্ট করেন যে ডাক্তারবাবু কোভিড রুগী কি রোগী নয় সেটা বোঝবার জন্য কি আমরা পরীক্ষা করে নেবো। আমি সবসময় বলি আপনি চাইলে অবশ্যই পরীক্ষা করতে পারেন, এবং এখন হচ্ছে কি পরীক্ষা করাটা আগের থেকে অনেক সুবিধে, সোজা, এবং অনেক ক্ষেত্রেই প্রায় বিনা পয়সায় পরীক্ষা করা যায় এরকম অবস্থাতে আস্তে আস্তে আসছে, এবং খুব তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যায় এরকম র্যাপিড টেস্টও আসছে, যেগুলো আমরা অ্যান্টিজেন টেস্ট বা অ্যান্টিবডি টেস্ট বলি সেই রকম। তো সেই পরীক্ষাগুলো যদি আপনি চান করে নিতে পারেন, কিন্তু পরীক্ষা করে রিপোর্টের জন্য অপেক্ষা করে তারপরে কোনো স্টেপ নেবেন সেরকমভাবে চিন্তা করবেন না। স্টেপটা আগেই নিতে হবে, অর্থাৎ সর্দি কাশি যদি বাড়িতে কারোর থাকে তাহলে তাকে মাস্ক পরতে হবে, বাড়ির অন্য লোককে মাস্ক পরতে হবে। কিন্তু যার কোনো রকম যেখানে বাড়িতে অসুবিধে নেই, অর্থাৎ কারোর সর্দি কাশি জ্বরও নেই, কারোর কোনো বাইরে থেকে ঘুরে মানে অনেক দূর থেকে আসা কোনো আত্মীয় স্বজন বাড়িতে নেই, সেরকম যদি না হয় তাহলে বাড়ির মধ্যে মাস্ক পরার প্রয়োজন নেই। এই ব্যাপারটা আমি পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু যদি কারোর এরকম সিমটম সাইন্স থাকে তাহলে বাড়ির মধ্যে মাস্ক পরার প্রয়োজন আছে। আশা করি মাস্ক সম্পর্কে আপনাদের প্রশ্নের জবাবগুলো আমি দিতে পেরেছি। দ্বিতীয় যে জায়গাটা আজকে একটু ডিটেলসে বলা দরকার, এইটা একজন ডাক্তারি ছাত্র প্রশ্ন করেছেন আমার। প্রশ্নটা হচ্ছে, আমি একটু সময় নিয়ে উত্তরটা দেবো। সেটা হচ্ছে যে আমি গত দিন এবং তার আগের দিনও কোভিডের চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে মূল অস্ত্রগুলো তাই নিয়ে একটু কথা বলেছিলাম। তার মধ্যে 1 নম্বরে রেখেছিলাম HCQ, হাইড্রক্সিক্লোরোকুইন বলে ওষুধটিকে, যেটা আমি বলেছিলাম যে ভারতবর্ষে সব থেকে বেশি তৈরি হয়, আমরা অনেক এগিয়ে আছি। আমি একটা ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, আমি জিৎ বলছি। জিৎ, বলুন। হ্যাঁ, বেলগুড়িয়া থেকে জিৎ বলছি। বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার বেসিক্যালি একটা কোয়েশ্চেন ছিল এই বর্তমান পরিস্থিতির ওপরেই। তো ওই আমার এক জেঠিমা, উনি কোভিড আক্রান্ত হন। হ্যাঁ, তো উনি এখন মানে 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছিল, মেডিকেলে ভর্তি ছিল, তো ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো উনি এখন সুস্থই রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে মানে 7 দিনে সুস্থ হয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলেছে আবার 14 দিন পরে একবার দেখিয়ে নিতে। হ্যাঁ, তো তারপরে বলেছে এমনি 4 দিন বাড়িতে মাস্ক পরে ঘুরতে। তো বলছি মানে আমরা তো একই বাড়িতে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু এফেক্টেড হবে কি হবে না সেটাই একটা ব্যাপার, মানে এরকম একটা এতে রয়েছি। তবে আমরা ওই মানে যখন হয়েছিল তখন এর থেকে পুরসভা থেকে কিছু একটা বলে গেছিল যে ওই ভিটামিন সি আর ওই জিঙ্কটা খাওয়ার জন্য আর কি। সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার একটু বলে দেন আর কি। আর বা যদি আমরা যদি মানে অ্যান্টিজেন টেস্ট করতে চাই সেটারও বা কি সেটা একটা যদি জানান সবথেকে ভালো হয়। আপনি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আমি খালি একটা জায়গায় একটু ক্লিয়ার করে নিচ্ছি। ওই যে আপনার জেঠিমা 7 দিন পরে বাড়ি আসলেন, তখন কি ওই মেডিকেল কলেজে যেখানে ভর্তি ছিল সেখান থেকে একটা কোভিড নেগেটিভের রিপোর্ট? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন কি আপনি? কেটে যাচ্ছিল। এবার পাচ্ছি। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বলছি আপনার জেঠিমা
যে 7 দিন পরে মেডিকেল কলেজ থেকে বাড়ি আসলেন, তখন কোভিড নেগেটিভের রিপোর্ট কি সঙ্গে ছিল? মানে কোভিডটা নেগেটিভ হয়েছে এটা জানার পর আসলেন না? নেগেটিভ 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 হয়েছিল তারপরে। হ্যাঁ, তাহলে জবে ওটা কিন্তু ওই সোয়াব টেস্টের নেগেটিভ না ডাক্তার, ওটা একটা ব্লাড টেস্টের রিপোর্টে নেগেটিভ দিয়েছিল। বাহ, আপনি খুব পরিষ্কার করবেন। সোয়াব টেস্ট মানে আমরা বলি RT-PCR পরীক্ষা, আর যেটাকে আপনি ব্লাড টেস্ট বলছেন সেটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তো সেটাতে নেগেটিভ বেরিয়েছে, তাই তো? ঠিক আছে, সেটাতে জবে নেগেটিভ বেরিয়েছে, তখন ওরা বললো যে এখন বাড়ি যান, আরো 5-7 দিন নিয়ম কানুন মেনে চলবেন। 4 দিন মাস্ক পরে বাড়িতে ঘুরবেন, নর্মালি খাবার দাবার করবেন, আর ওষুধ যেগুলো দিয়েছিল ওষুধগুলো কন্টিনিউ করে তারপর আবার 14 দিন পরে মেডিকেলে দেখাতে বলেছে। ঠিক 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 একদম। এখানটা আমি পরিষ্কার করে দিচ্ছি যে হ্যালো, হ্যাঁ, আমার কথা কি কথাটা কেটে যাচ্ছে ডাক্তার, কথাটা ব্রেক হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখি তো আমি মাইকটাকে, এবার দেখুন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিক। এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। শুনতে না পেরে বলবেন, আমি আবার দ্বিতীয়বার বলবো, এটা শোনানো দরকার সবাইকে। সেটা হলো যে যদি কারুর এরকম হয় বাড়িতে, খুবই আমরা বেশিরভাগ রুগীকে কিন্তু এখন বাড়িতে রেখেই চিকিৎসা করছি, হাসপাতালে যেতে বলছি না। এবং এই কথাটার আগে আমি এটা বিশ্বাস করুন, কথাটা বলতে চাইছি, বিশ্বাস করুন। হ্যাঁ, বোধহয় কোনো কারণে আপনি একটু সরে যান, তাহলে বোধহয় আপনার টাওয়ারের প্রবলেম। আমি একটু ফাঁকা জায়গায় চলে এলাম, লাইনটা ডিস্টার্ব করছে বলে আমি একটু ফাঁকা জায়গায় চলে এলাম। এবার শুনতে পাবেন, এবার আমার কথা শুনতে পাবেন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে বেশিরভাগ মানে 95% কোভিড রুগীকে, লাইন ওনা কেটে গেছে, আমি 95% কোভিড রুগীকে বাড়িতে রেখে সুস্থ করা সম্ভব। এবং আমি নিজে সুস্থ করছি, সমস্ত ডাক্তারবাবুরা সুস্থ করছেন। অর্থাৎ কোভিড পজিটিভ হলেই হাসপাতালে যেতে হবে, এই ধরনের চিন্তা যদি মাথায় থাকে, চিন্তা সরিয়ে দিন মাথা থেকে, প্রয়োজন নেই। দ্বিতীয়, কোন জায়গায় প্রয়োজন আছে এখানে একটা প্রশ্ন আসে, পরে উত্তর দিচ্ছি। উনি যে প্রসঙ্গ উত্থাপন করেছেন এটা খুব ইম্পর্টেন্ট। জিৎবাবু বেলগড়িয়া থেকে, ওনার জেঠিমা কোভিড পজিটিভ ছিলেন, তারপরে মেডিকেল কলেজ থেকে নেগেটিভ রিপোর্ট আসার পর 7 দিনের মাথায় বাড়ি এসছেন। অন্যদের কি প্রিকশন নেওয়া উচিত? এখানে দুরকমভাবে আমরা ভাবি, আমিও ভাবি সেরকমভাবে। একটা হচ্ছে থিওরিটিক্যালি না সবার কোভিড পরীক্ষা করা উচিত, থিওরিটিক্যালি। কেন বারবার থিওরিটিক্যালি বলছি? আসলে সবার কোভিড পরীক্ষা করা সম্ভবই নয়। এত মানুষের যদি কোভিড পরীক্ষা একসাথে করা হয় তাহলে মানে অত ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই, ওই জন্য থিওরিটিক্যালি বললাম। প্র্যাকটিক্যালি করতে হবে কি, বাড়িতে যদি আর কারুর জ্বর আসে তাহলে অবশ্যই তার কোভিড পরীক্ষা তখন ইচ্ছে করলে করা যেতে পারে। কিন্তু ওই কোভিড পরীক্ষার রিপোর্ট কবে আসবে বা পরীক্ষা কখন করাবো এইসব চিন্তা করে জ্বর আসার পরে সময় নষ্ট করলে চলবে না। অর্থাৎ জ্বর আসার পরেই তার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসাটা শুরু করে দিতে হবে। এবার কোভিড পরীক্ষার রিপোর্ট পরে আসুক, বা আমি কোভিড পরীক্ষা পরে করাই, তাতে কিছু এসে যায় না। এই কথাটা আমি যখন বলছি তখন যারা খুব মন দিয়ে শুনছেন তাদের মাথায় একটা প্রশ্ন আসবেই। অর্থাৎ ডাক্তারবাবু আপনি বলছেন কোভিড পরীক্ষা না করে কোভিডের চিকিৎসা শুরু করে দেওয়া, এই কথা আপনি বলছেন। মানে আমি কিন্তু একদম এই কথাই বলছি, এবং কেন বলছি সেটাও বলছি। যে ধরুন কোভিড হয়নি, দিয়ে কোভিডের যে আমরা চিকিৎসা দিই, হাইড্রক্সিক্লোরোকুইন দিই, আমি কয়েকটা মলিকুলের নাম বলছি, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এগুলো নেওয়াই যায় না, নেওয়া খুব রিস্কি। হাইড্রক্সিক্লোরোকুইন দিই আমরা, ইনভারমেকটিন দিই আমরা, ডেক্সামেথাসোন ইউজ করি আমরা, কিছু অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন ব্যবহার করি। তো আমি একটা ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আমার কথা শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে দেখলাম আরেকজনের কথা বললাম, মাঝে মাঝে কেটে যাচ্ছিল, এখন দেখছি ঠিক আছে। স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পরিষ্কার, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। স্যার বলছি কি যে আমি যেমন একা থাকি, তা আমার যদি বাইচান্সে করোনা হয়, স্যার কিছু আপনার কথা। হ্যাঁ, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ভাস্বতী সেনগুপ্ত বলছি, সোদপুর থেকে। আপনাকে কয়েকবার আগেও ফোন করেছিলাম। আচ্ছা, সোদপুর থেকে। স্যার আমার প্রশ্নটা বলবো? শিওর শিওর।
বলছি যে আমি তো একা থাকি, বাই চান্স যখন করোনা কখন কি হবে না হবে, অনেক প্রোটেকশনে থাকি আমি, তবুও যদি কখনো কিছু হয়, আমি যদি হোম কোয়ারেন্টাইনে থাকতে চাই, আমাকে একটু সুবিধা দেখান। আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না, তবু আপনি বলে দিন যে আমি কি করতে পারি। আমি কোনো হসপিটালে যেতে চাই না, হ্যাঁ, আমি আমার সঙ্গে থাকি অনেক, এখানে 1900 ফ্ল্যাট, কিন্তু যদি কখনো কিছু হয়ে যায় স্যার, আপনি একটু বলুন। আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না, আপনি বলুন। হ্যাঁ, এবার আমি বলছি, আমি তো কিছু বলিনি বলে আপনি শুনতে পাচ্ছেন, এবার আমি বলছি। শুধু আপনার হাসিটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এবার শুনতে পাবেন, শুনতে পাবেন। আমি বলতে চাইছি যে আপনি যা বলছেন আমার বক্তব্য তাই। শতকরা 95% ক্ষেত্রে কোভিড রোগীর হাসপাতালে যাবার কোনো প্রয়োজন নেই। একটা প্রশ্ন স্যার শুধু, বলুন বলুন। বলছি যে আমি ধরুন আমি যাবো না, হাসপাতালে যেতে চাই না, কিন্তু আমি কি করে, কাউকে কি আমার যোগাযোগ করতে হবে? অবশ্যই। আমি বাড়িতে পড়ে থেকে দেখতে মরেই যাবো। না না না, আমার পায়ের সাথে শুনলাম টিভিতে যে একজনের দেখে মরে গেছে। না শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন, আপনি খুব আস্তে ধীরে ধীরে শুনুন। আপনি যতক্ষণ না শুনতে পাবেন ততক্ষণ বলবো, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। এই আমি জন্য ফোনটা রেখে টিভিতে শুনবো। হ্যাঁ হ্যাঁ, ফোন রেখে টিভিতে শুনুন। আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি বলতে চাইছি, এই ভদ্রমহিলা ভাস্বতী দেবী ফোন করেছে সোদপুর থেকে। কথা হচ্ছে যে যদি আপনার কোনো কোভিড সিমটম হয়, বাড়িতে আপনি একা, চিকিৎসা তো একা একা করা যাবে না, আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে 3 ভাবে। একটা হচ্ছে যদি আপনার নিজের বাড়ির ডাক্তারবাবু কেউ থাকে, তার সাথে ফোনে, এখনকার দিনে সবার অ্যান্ড্রয়েড ফোন, আমি ব্যক্তিগতভাবেও এই কাজটা করছি, ভিডিও কলের মাধ্যমে, যেটাকে টেলিমেডিসিন বলে, সেইভাবে আমরা পেশেন্ট দেখে থ্রু হোয়াটসঅ্যাপ প্রেসক্রিপশন পাঠিয়ে, এমনকি বলে দিই ওষুধের জন্য আপনার বাইরে যাওয়ার দরকার নেই। এখনকার দিনে যে ফুড ডেলিভারি অ্যাপগুলো আছে, আমি নামই বলছি, সুইগি বা জোম্যাটো, তাদের মধ্যে বন্দোবস্ত করা আছে, আপনি তাদের থ্রু দিয়ে সামান্য কিছু পয়সা দিয়ে ওষুধ আনাতে পারেন ওষুধের দোকান থেকে। আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে না, যেহেতু একা মহিলা সেই জন্য বলছি। পুরোটাই আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে করতে পারেন, অর্থাৎ ডাক্তার কনসালটেশন করতে পারেন, প্রেসক্রিপশন পেতে পারেন, প্রেসক্রিপশনের ওষুধ আনাতে পারেন, এবং ডাক্তারবাবুর যে ফিজ সেটাও আপনি অনলাইনে নানা রকমভাবে দিয়ে দিতে পারেন। এখনকার দিনে নানা রকম অ্যাপ আছে, পেটিএম আছে, ফোনপে আছে, আপনার নানা রকম অনলাইন পেমেন্টের সুবিধা আছে। অর্থাৎ আপনার বাড়ি থেকে বেরোবার কোনো প্রয়োজন হবে না, এটা পরিষ্কার করে বলছি। এটা হচ্ছে 1 নম্বর। আপনার ডাক্তারবাবু আছেন। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু হেল্পলাইন নাম্বার আছে, তারাও আপনাকে সাহায্য করবে প্রয়োজনে। যদি অবশ্য তারা প্রচণ্ড রকম, এত বেশি লোক ফোন করে যে তারা প্রচণ্ড চাপের মধ্যে থাকেন, ওই জন্য চাপের মধ্যে থাকলে তার যে একটা ফল হয় সেরকম অনেকে সেই অসুবিধে ভোগ করতে পারেন, তো সেটাও মাথায় রাখতে হবে। তৃতীয় হচ্ছে আমার হেল্পলাইন আছে, এরকম নয় যে আপনাকে আমার পেশেন্ট হতেই হবে, এরকম ব্যাপার নেই, বা এর মধ্যে কোনো মানিটারি ট্রানজ্যাকশনের ব্যাপার আছে তাও কিচ্ছু নেই। যদি এরকম প্রয়োজন হয় যে একদম কোথাও কোনো সুবিধে পাচ্ছেন না, আপনি আমার হেল্পলাইনে করতে পারেন, এবং সেক্ষেত্রে যা অ্যাডভাইস এবং যেভাবে আপনার চিকিৎসা করলে ঠিক হবে সেটুকুনি আপনি পাবেন। এটা পরিষ্কার করে বললাম। এবার আপনি একটা কথা বললেন, শুনে মনটা খারাপ হয়ে গেল। আমিও শুনছি বিভিন্ন জায়গায় ওইখানে, এবং এগুলো সব সত্যি ঘটনা, যে বিভিন্ন রকমভাবে মানুষ মারা যাচ্ছেন, কোভিড পজিটিভ মানুষ বিভিন্ন রকমভাবে মারা যাচ্ছেন। বিশ্বাস করুন, এখন আমাদের যা চিকিৎসা ব্যবস্থা বেরিয়েছে বললে এটা আমি একটু ঘুরিয়ে বললে ভালো হবে। আসলে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, আর এখন আমাদের যতটা কোভিডকে আমরা জেনে গেছি, তাতে কোভিডকে প্রথম যতটা আমরা ভয় পেতাম, অতটা ভয় পাওয়ার মতো কোভিড নয়। খালি একটাই জিনিস বারবার বলছি, জ্বর যদি শুরু হয় তাহলে আর কিছুর জন্য অপেক্ষা করবেন না যে কখন পরীক্ষা করব, কখন না পরীক্ষা করব। চিকিৎসাটা যাতে তাড়াতাড়ি শুরু হয় সেটা চেষ্টা করতে হবে। উনি ফোন করার আগে আমি ঠিক যে প্রসঙ্গে বলছিলাম, তার মানে এই হলো যে আমি এটাই বলছি যে কোভিড পরীক্ষার রিপোর্ট না পেয়েই কোভিডের চিকিৎসা শুরু করে দিতে, তাহলে তো সবাই ভাববেন এটাই। আচ্ছা, আমি লাইনটা নেবো, কিন্তু আপনার এই উত্তরটা। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে কথা বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি রতন মোদক বলছি, নদিয়া রানাঘাট থেকে। হ্যাঁ, রানাঘাট থেকে মিস্টার মোদক বলছেন। হ্যাঁ।
আপনার নামটা বলুন। রতন মোদক। হ্যাঁ রতন, হ্যাঁ ঠিক আছে, বলুন 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 বলুন। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমি অনেকদিন ধরে মানে ঘুমের প্রবলেমে ভুগছি। আচ্ছা। এবার সারা রাত্রি ঘুমাই, হুম ঠিক আছে, কিন্তু সকালবেলা উঠে মনে হয় আমি ঘুমাইনি। হুম হুম হুম। হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, মন দিয়ে শুনছি, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি সারা রাত্রি ঘুমাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সকালবেলা উঠে মনে হয় আমি ঘুমাইনি। ঠিক ঠিক, এরকম হতে পারে, হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করেন, মানে আরো আরো ঘুমোন, না দিনটা কাজের দিন শুরু করে দেন, যা যা কাজ আছে করেন? হ্যাঁ, আমি রিক্সা চালাই আর কি। আপনি কোনো ওষুধপত্র ব্যবহার করেন, ঘুমের জন্য কোনো ওষুধপত্র ব্যবহার করেন? না, আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছে তোমার পিত্তটা গরম আছে। পিত্তটা গরম বলতে কি, ঠিক আছে, যদি 2 মিনিট যদি বলেন ডাক্তারবাবু, তাহলে আমি আর কি খুব সমস্যায় ভুগছি। আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি, এরকম অনেক রুগী আসে যারা এই প্রবলেমটা করে। আমি একটা অন্যভাবে এটা সমাধান করি, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে। আপনি যে পিত্তটা গরম বললেন না, এই কনসেপ্ট হ্যাঁ। আমাদের অ্যালোপ্যাথি বিজ্ঞানে নেই, সায়েন্সে নেই। এটা এই বায়ু পিত্ত কফের যে কনসেপ্ট, সেটা আয়ুর্বেদের কনসেপ্ট, সেটাও একটা চিকিৎসা পদ্ধতি এবং তাতে অনেক উপকারও পাওয়া যায়। এই যে আমি পিত্ত গরম এই ব্যাপারটা নিয়ে এখন আর কথা বলবো না, কারণ বলতে গেলে আজকের দিন শেষ হয়ে যাবে। আমি খালি এইটুকুনি আপনাকে বলে দেবো যে আপনার এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে যে রাত্রিবেলা যতক্ষণ না ঘুম পাচ্ছে ঘুমোবার চেষ্টাই করবেন না। কোনো গল্পের বই পড়ুন, গান শুনুন, যখন একদম চোখ জড়িয়ে আসবে, মনে হবে ঘুমোতে যাব, তখন ঘুমানোর কথা, 1 নম্বর। আর 2 নম্বর, সারা দিনে অন্তত 4.5 থেকে 5 কিলোমিটার সপ্তাহে 5 দিন যেন হাঁটা হয়। এখনকার দিনে না মোটরসাইকেল বা সাইকেলের কল্যাণে, সাইকেল যদিও ভালো, মোটরসাইকেল যারা চালান তারা হাঁটতে ভুলে যান, ওই ব্যাপারটা একটা আছে। আমি জানি না আপনি মোটরসাইকেল চালান কিনা, কিন্তু না না, আমি মোটরসাইকেল চালাই, ঠিক আছে। চালান, আচ্ছা। হ্যাঁ, তো মোটরসাইকেলটাকে ঘরে রেখে একটু 4-4.5 কিলোমিটার হাঁটতে হবে। মানে হাঁটতে হবে মানে আপনি কোনো কাজেই যান, কিন্তু হেঁটে যান। যাদের মোটরসাইকেল আছে আমি তাদের এই ব্যাপারটা জানি যে তারা কি করেন, শুধু বাড়িতে মোটরসাইকেল বাড়ি পর্যন্ত আসেন তা না, বাড়ির ভেতরেও মোটরসাইকেল ঢুকে, পারলে বসার ঘর পর্যন্ত মোটরসাইকেল রেখে তারপরে বসেন, মানে হাঁটতে চান না। এইখানে আসল অসুবিধাটা, কাইন্ডলি একটু এটা মনে রাখুন। এর জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, অর্থাৎ 4.5 কিলোমিটার সপ্তাহে 5 দিন হাঁটা, আর রাত্রে ঘুম যতক্ষণ না আসছে ততক্ষণ নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখা, জোর করে ঘুমোবার কোনো দরকার নেই। এই দুটো করলে আপনি ঘুম আসবে। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে বা ঘুম না আসে, আমার হেল্পলাইনে ফোন করুন, ঠিক আছে মিস্টার মোদক? আমি লাইন বিচ্ছিন্ন করছি। হ্যাঁ হ্যাঁ, বারবার প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছে, ফোন আসছে। উত্তরটা হচ্ছে যে, কোন প্রশ্নের উত্তর? যে কোভিড না জেনেই কোভিডের চিকিৎসা। আর আমি বলছি হ্যাঁ, সেটাই করুন। কোভিড যখন জানার হবে জানবেন। কারণ হচ্ছে, যদি ধরলাম কোভিড নেই আপনার, তা কোভিডের ওষুধ আমরা যা দিই, আমি হাইড্রক্সিক্লোরোকুইনের কথা বললাম, ইনভারমেকটিনের কথা বললাম, কোনো কোনো ক্ষেত্রে এছাড়াও আমরা ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, ইভেন ডেক্সামেথাসোন ব্যবহার করি, আরও কিছু কিছু ওষুধ ব্যবহার করি। এইগুলো যেমন হাইড্রক্সিক্লোরোকুইন আমরা যখন দেবো, ডাক্তারবাবু দেবেন, তখন তার কার্ডিয়াক স্ট্যাটাসটা দেখেই দেবেন, ইসিজি করে, এক্সরে করে, বা তার সাথে কথা বলে কীরমভাবে শ্বাস নিচ্ছে, তার ঘাড়ে এখানে আমরা কিছু আর্টেরিয়াল রেসপন্স দেখিয়ে সেই সবগুলো দেখে নিই। আচ্ছা, আমি সংকেত পাচ্ছি যে আর 5 মিনিট সময় আছে। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, আমি দুঃখিত যে এটা বলতে হবে যে আর ফোন না করবার জন্য, কারণ আমার কাছে ইনফ্যাক্ট এই যেটা ফর্দ আমি নিয়ে এসেছি, আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে খালি প্রথম প্রশ্নটাই উত্তর দিতে পেরেছি। অন্য আর একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে যেটা নিয়ে কথা বলার আছে, তাই জন্য দয়া করে আজকে আর ফোন করবেন না। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে পরে আমার হেল্পলাইনে বা আগামী দিন অবশ্যই করতে পারেন। আমি যে জায়গাটা ছিলাম, অর্থাৎ কোভিড না হলেও এই ওষুধগুলো যদি আপনার দেহে প্রবেশ করে, একটু সামান্য গা বমি ভাব, একটু খাওয়ার অনিচ্ছা, জিভ তেঁতো, বড় জোর একটু ডায়রিয়া, এই তো হবে, এর থেকে বেশি তো কিছু হবে না। কিন্তু ধরুন আপনার জ্বর আসলো আজকে, এবার আপনি আজ পরীক্ষা করতে গেলেন, বা এখন হলো না, কাল পরীক্ষা করতে গেলেন, এই করে 5-7 দিন সময় চলে গেল। এই সময়টা খুব ইম্পর্টেন্ট।
আপনার কাছে যদি এরম সুবিধে থাকে, আপনার আজকে জ্বর এসছে, আজকে আপনি পরীক্ষা করছেন, আজকে রিপোর্ট পেলেন, ওয়েলেন গুড। সেটা যদি না পান, চিকিৎসা কিন্তু বন্ধ রাখা উচিত নয়, ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে। এইটা হচ্ছে মানে মাই স্কুল অফ থট। অনেকে এইভাবে চিন্তা করেন এবং এই চিন্তাটা আমার মনে হয় সঠিক, প্রাণ বাঁচায় এতে। আমি প্রমাণ পেয়েছি, প্রাণ বেঁচে যাবে। দ্বিতীয় আর একটা এখানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যেসব জায়গা, আমরা তো ভারতবর্ষ বলতে বা পশ্চিমবঙ্গ বলতে শুধু কলকাতা শহর নয়, যারা ফোন করছেন তারা অনেক দূর দূর জায়গা থেকে করছেন। সেরকম অনেক দূর দূর জায়গায় এই রকমের কোভিডের পরীক্ষার যে ইনফ্রাস্ট্রাকচার সেটাই নেই। কাজেই সেখানেও ওই জ্বরটাকে ধরে নিয়ে সিআরপি পরীক্ষা করিয়ে তারপরে এগোতে হবে। এই ব্যাপারটা একটু পরিষ্কার, এবং অনেক ডাক্তারবাবুরাও এবং স্টুডেন্টরাও আমার অনুষ্ঠান শোনেন, তো তাদের জন্য এটা বলা রইল। এবার যে ব্যাপারটা নিয়ে আমি যার জন্য ফোন করতে বারণ করলাম, আচ্ছা একজন রেসিডেন্ট মেডিকেল অফিসার কোথাও আছেন, আমি তার নামটা বলছি না, তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন, এটাকে বলেছেন যে একটু বুঝিয়ে উত্তর দিতে। উনি বলছেন যে ডেক্সামিথাজোন মানে এটা একটা স্টেরয়েড ওষুধ, সেইটা কোভিডে ব্যবহার করা সেফ কিনা। দেখুন, এটা সাধারণ মানুষের সবার জন্য এই প্রশ্নটাও নয়, আমি যে উত্তর দিচ্ছি তো সবার জন্য, এটা শুধু যারা যে কোনো রকমভাবে ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য, এবং যারা ডাক্তারি স্টুডেন্ট তাদের জন্য। উত্তরটা হলো এই যে স্টেরয়েড সম্পর্কে আমরা যখন ফার্মাকোলজিতে পড়ি তখন একটা কথা ব্যবহার করা হয়, মানে দিস ইজ অ্যান অ্যাসবেস্টাস স্যুট এগেনস্ট ফায়ার, ফার্মাকোলজি বইতে লেখা আছে, যার মানে হলো সেই কোনো জায়গায় আগুন জ্বলছে, আপনি যখন অ্যাসবেস্টাস স্যুট পরে আগুনের মধ্যে ঢোকেন তখন আগুনটা ওই অ্যাসবেস্টাস স্যুটে নেভে না, খালি আগুনের যে তাপটা সেটা আপনার ক্ষতি করতে পারে না। এইটা হচ্ছে স্টেরয়েডের মূল কাজ। তো এক্ষেত্রে সবারই মাথায় একটা প্রশ্ন, ডাক্তারি যারা ছাত্র প্রশ্ন আছে যে আগুনটা তো নেভানো যাচ্ছে না, তাহলে তো আগুনটা আজ হোক কাল হোক ক্ষতি করবে, তাহলে স্টেরয়েডটা তো টেম্পোরারি সুবিধা দিচ্ছে, লং টার্মে তো সুবিধা দিচ্ছে না। আসলে ঠিক এই কনসেপ্টটাই আমাদের কোভিডের ক্ষেত্রে বিরাট উপকারী, অর্থাৎ ডেক্সামিথাজোন কোভিডের ক্ষেত্রে ব্যবহার্য এবং উপকারী। কারণটা হচ্ছে এক্ষেত্রে আগুন, অর্থাৎ ভাইরাল যে ইনফেকশান, সেটা তো নিজে থেকেই নিভে যাবে, কারণ ভাইরাসের একটা লাইফ টাইম পিরিয়ড আছে, তো ওই পিরিয়ডটা যদি আপনি কাটিয়ে দিতে পারেন তাহলে ওই আগুন নিজে থেকে নেমে যাবে। অর্থাৎ যতক্ষণ আগুনটা জ্বলছে ততক্ষণ যাতে আপনি প্রোটেক্টেড থাকেন, তার জন্য একটা অ্যাসবেস্টাস স্যুটই সব থেকে ভালো জিনিস। খালি এই ডেক্সামিথাজোন বা অন্য স্টেরয়েড ওষুধ কীভাবে প্রয়োগ করব সেটা নিয়ম মেনে প্রয়োগ করা, সেটার জন্য স্পেসিফিক ডোজ কত মিলিগ্রাম থেকে শুরু, কত বডি ওয়েটে কতটা দেবো, কাকে দেবো, কীভাবে দেবো, সেটা ফার্মাকোলজিতে আমরা যারা জানি ঠিক সেই নিয়ম প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটা প্রশ্নের একটা উত্তর, ডেক্সামিথাজোন সেফ কিনা এবং এক্ষেত্রে ক্ষতি করে কিনা। কোভিডের ক্ষেত্রে একটা প্রশ্নের একটা উত্তর হচ্ছে এটা সেফ, এটা ক্ষতির থেকে লাভ অনেক বেশি করে, তবে ডেক্সামিথাজোন ব্যবহার করার কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, সেটা মেনে নিয়ে কাজ করতে হবে। মানে আমি এত জোরে তাড়াতাড়ি বলছি কেন, ওখান থেকে আমাকে এই কেটে দেওয়ার কথা বলা হচ্ছে, মানে আমার সময় শেষ হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি বলছি, আগামী দিন ফিরে আসবো। একদম আজকের মতো সময় শেষ, শুধুমাত্র আজকের মতো। পরবর্তী দিনে মূল্যবান সময় নিয়ে তাকে আবারও পেয়ে যাবো, যাকে বারবার পাওয়ার এতটা সচেতন আমরা কিন্তু ডক্টর কনিষ্ক সরকারের জন্য হতে পেরেছি বলে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এত কিছু আমাদের সচেতনা সাহায্য করার জন্য। আজকের মতো সময় শেষ, শুধুমাত্র আজকের জন্য ইউটিউব সার্চ করে স্যারের প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।